তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আমি ফের হাজির আরও একটা নতুন গল্প নিয়ে। সৌরভ মজুমদারের লেখা মৃত্যুর পুনরুত্থান। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে হাবড়ার অশোকনগরে। 2007 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে দেশে বিদেশে পাড়ি জমিয়ে বর্তমানে এখন কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে আগমন 2017 থেকে। প্রথম গল্প প্রকাশ হিলশিগুড়ি নামক একটি লিটল ম্যাগাজিনে। তাছাড়া বিভিন্ন পত্র পত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে তিনি লেখালেখি করেন। সম্প্রতি তার লেখা দুটি বই 24/7 পাবলিকেশন ও অরিক বইওয়ালা থেকে প্রকাশ পেয়েছে। দারোগা দেবী প্রসাদ রায়ের সমগ্র এক, অন্যায়ের গহ্বরে, ও শিবুদা সমগ্র, চিন্তার ঊর্ধ্বে। এই দুটো বই এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টে দু জায়গাতেই পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর দেবী প্রসাদ রায়ের সমগ্র এক থেকে আমরা অলরেডি একটা গল্প প্রকাশ করেছি, আপনারা চাইলে সেই গল্পটা শুনে আসতে পারেন। দারোগা দেবী প্রসাদ রায়ের প্রথম গল্প সংকেত। আজকের গল্পে আমাদের সাথে রয়েছে গল্পের জন্য এবং সাহিত্যের ঝুলি ইউটিউব চ্যানেল। দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। নতুন গল্প শুনতে অবশ্যই তাদের চ্যানেল ভিজিট করুন। আজকের গল্প পাঠে প্রমিতদা, সৌমেনদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন এবং ক্যারেক্টার স্কেচে শঙ্খদা। তো শুরু করা যাক আজকের গল্প, সৌরভ মজুমদারের লেখা মৃত্যুর পুনরুত্থান। প্রতিদিনের মতোই সকাল 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সুশান্ত। পেশায় সে একজন ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি চালিয়ে মোটামুটি ভালোই রোজগার হচ্ছিল তার, কিন্তু এই উবের আর ওলার চক্করে তার রোজগারে কিছুটা হলেও ভাটা পড়েছে। প্রতিদিনই বেরোবার সময় একটা চিন্তা তার মাথায় আসে, যেভাবেই হোক ধার করে হলেও সে একটা গাড়ি কিনে ওই ওলা বা উবেরে নিজেকে অন্তর্ভুক্ত করবে। তাছাড়া অন্যের ট্যাক্সি সে তো চালিয়েছে অনেক দিন, কিন্তু ভাবনাগুলো শুধু ওইটুকু সময়ের জন্যই। তারপরে আবার প্রতিদিনের মতন ব্যস্ত জীবন, সে ভুলেই যায় সবকিছু। গাড়ি স্টার্ট দিতেই সামনে রাখা কাগজটার দিকে চোখ গেল সুশান্ত। হাতে নিয়ে দেখলো তাতে লেখা আছে রবীন্দ্র চৌধুরী, সকাল 7টা, 1/19 জহুরা বাজার লেন, কসবা। সঙ্গে সঙ্গে তার সবকিছু মনে পড়ে গেল। কিছু একটা যেন ভুলে গিয়েছিল, এই ভেবে দাঁত দিয়ে জিভ কাটল সে। সঙ্গে সঙ্গে সুশান্ত ঝড়ের বেগে গাড়ি ছোটাতে শুরু করলো। সকালের রাস্তা অন্য সময়ের থেকে একটু হলেও হালকা। টালিগঞ্জ থেকে কসবা পৌঁছতে সময় লাগে ওই 40 মিনিট। গাড়িটা দাঁড়ালো তার চেনা বাড়িটার সামনে। খুব জরাজীর্ণ অবস্থা বাড়িটার। কলকাতার বুকে বাড়িটা বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে, অথচ কারো কোনো ভ্রুক্ষেপই নেই। হতাশ হয়ে মাথা নিচু করে সুশান্ত। হঠাৎ সে শুনতে পায় দরজা খোলার আওয়াজ। স্যার, কিছু মনে করবেন না, কাল রাতে অনেক রাতে বাড়ি পৌঁছেছিলাম। আজকে ঘুম ভাঙতেও দেরি হয়ে গেছে, তাই দেরি হয়ে গেল আসতে। ভদ্রলোক ভেতরে বসে দরজা বন্ধ করল। কোনো উত্তর দিল না সে। সুশান্তকে চোখের ইশারায় বলল গাড়ি স্টার্ট দিতে। গাড়ি স্টার্ট দেবার প্রস্তুতি নিতে নিতে সুশান্ত বলল, কোথায় যাবেন স্যার? কাল যেখান থেকে উঠেছিলেন? অপর প্রান্ত থেকে একটা ভারী গলায় উত্তর এলো, না না, আজকে আমার আদি বাড়ি যাব, বনগা। সুশান্ত গাড়ি স্টার্ট করলো। তার ঠোঁটের কোণায় একটা মুচকি হাসি। আজ তার মনই ভালোই হবে। মাঝে মাঝে যদি এমনভাবে দিনের শুরু হয়, তাহলে আর বাকি দিনটা আরাম করেই কাটানো যায়। স্যার, এতখানি পথ মিটারে যাব না। তা তুমি কত নেবে শুনি? আপনি আমাকে 2000 টাকা দেবেন, কম করেই বললাম আপনাকে। অন্যরা হলে আরও বেশি চাইতো, আপনার থেকে বেশি চাইতে
সুশান্তর কথা থামিয়ে দিয়ে ভদ্রলোক নিজেই বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2000 দেবো তোমাকে। গাড়ি চালাতে চালাতে সুশান্ত তার লুকিং গ্লাসে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিল, কিন্তু উনি এমনভাবে বসে আছেন যে তার প্রতিচ্ছবি লুকিং গ্লাসে দেখতেই পাচ্ছিল না সুশান্ত। ভদ্রলোকের সাথে সুশান্তর পরিচয় গতকাল বিকেলে। গড়িয়াতে একজন প্যাসেঞ্জারকে নামিয়ে সে ফিরছিল। হঠাৎই বৃষ্টি শুরু হয় সেই সময়। কথা নেই বার্তা নেই, পরিষ্কার আকাশে একটা পেঁজা মেঘ এসে হাজির হলো হঠাৎ। শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির জন্য রাস্তা হয়ে গিয়েছিল খালি। এমন সেই বৃষ্টির ধারা যেন বন্যা হবে বোধ হলো। ঠিকভাবে দেখাও যাচ্ছিল না সামনে। সুশান্ত স্টেশনের কাছে এসে গাড়ি দাঁড় করালো। সে অপেক্ষা করতে লাগলো যে কখন বৃষ্টি থামবে। হঠাৎ সেই সময় দরজা খুলে একজন ভদ্রলোক গাড়িতে ঢুকলো। সুশান্ত রীতিমতো থতমত খেয়ে তাকে জিজ্ঞেস করলো, কি হলো দাদা? না জিজ্ঞেস করে উঠে বললেন? আর উঠলেও কি, এখন গাড়ি যাবে না, এই বৃষ্টিতে আমি গাড়ি চালাতে পারবো না। ভদ্রলোক 500 টাকার নোট সুশান্তর সামনে এগিয়ে দিয়ে বলল, যেখানে বলছি নিয়ে চলো, যা ভাড়া হবে নিয়ে নিও। কম ভাড়া হলেও তুমি এই টাকাটা রেখে দাও, বাকিটা ফেরত দিতে হবে না। তা আপনি যাবেন কোথায় সেটা শুনি। একটা সাদা কাগজ এগিয়ে দিয়ে ভদ্রলোক বলল, এই ঠিকানায় যাব। সুশান্ত দেখল কাগজে নাম লেখা রবীন্দ্র চৌধুরী, আর তার পাশে ঠিকানা। কসবার কোনো একটা বাড়ির ঠিকানা দেওয়া আছে। সে ভাবল গাড়ি থেকে কসবার ভাড়া উঠবে ওই 120 কি 30-এর বেশি নয়, আর বাকি টাকাটা উপরি, সুতরাং না করার কোনো প্রশ্নই নেই। বৃষ্টিও প্রায় থেমে এসছে। সে গাড়ি ছোটাতে শুরু করলো। গাড়ি চালাতে চালাতে সুশান্তর মুখ বন্ধ থাকে না। সে আলাপ জমাতে চায় অচেনা প্যাসেঞ্জারদের সাথে। এই অভ্যেস তার বরাবরেরই। সে জিজ্ঞেস করলো, স্যার, আপনার কি কসবাতে কোনো আত্মীয় থাকে? আসলে আমার বেশিরভাগ যাতায়াত ওই চত্বরে। আপনাকে দেখিনি কোনো দিন। আসলে ওলা আর উবেরের দুনিয়ায় এটা হওয়াটাই স্বাভাবিক। ভদ্রলোক উত্তর দিল, না, আসলে আমি একটা বিশেষ কারণে ওই বাড়িতে যাচ্ছি। তুমি পেপার দেখো, গত মাসে 23শে মের পেপার দেখলে দেখতে পাবে একটা অমানসিক খুনের সাক্ষী ওই বাড়িটা। বাড়িটাতে 2 মেয়ের সাথে তাদের বাবা থাকতো। এক রাতে ওই ভদ্রলোক আর তার এক মেয়েকে খুন করে আত্মঘাতী হয় তার বড় মেয়ে। ছোট মেয়ের পিছন থেকে ছুরির বারবার আঘাত। অত্যাধিক রক্তক্ষরণে মৃত্যু হয় মেয়েটির, আর বাবার শরীর পাওয়া যায় তার বিছানায়। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। আর বড় মেয়েটির ঝুলন্ত দেহ পাওয়া যায় তার বাবার ঘরেই। পরের দিন কাজের লোক এসে যখন দেখে দরজা ভেতর থেকে বন্ধ, অনেক ডাকাডাকির পরেও কেউ আসে না দরজা খুলতে। পাড়া থেকে লোক জড়ো করে সে। দরজা ভেঙে অনেক খোঁজাখুঁজির পরে যখন তাদের দেহ উদ্ধার হয়, সবাই ঘাবড়ে যায় সেই দৃশ্য দেখে। বাবা চোখ বন্ধ করে মৃত্যুশয্যায় শুয়ে, তার পায়ের কাছে একটি দেহ, যার পিঠে একটি ধারালো ছুরি গাঁথা, আর তাদের ওপরে সিলিং ফ্যান দিয়ে ঝুলছে আর একটি দেহ। তদন্ত চলাকালীন পুলিশ একটি সুসাইড নোট উদ্ধার করে। বাড়ির বড় মেয়ে সেটা লিখেছিল। সেখানে সে এই খুনের স্বীকারোক্তি করে গেছে। গাড়ি চালানো অবস্থায় সেইভাবে মন দিতে পারছিল না সুশান্ত। শুধু একটা কথাই তার মাথায় ঢুকেছিল, আর সেটা হলো খুব মর্মান্তিক একটা খুন হয়েছে ওই বাড়িতে। সে আবারও প্রশ্ন করে, আপনি নিশ্চয়ই সেই গোয়েন্দা বিভাগের একজন, তাই তো? ওই বাড়িটার সামনে গাড়ি দাঁড় করাও, এই সেই বাড়ি। ও হ্যাঁ, আমি কোনো গোয়েন্দা নই, তবে
কিছু একটা রহস্য আছে এই বাড়িতে, সেটা জানতেই এই বাড়িতে আজকে থাকবো। তুমি কাল 7টা নাগাদ এখানে এসো, তোমারও কিছু উপার্জন হবে আর আমাকে নতুন করে কোনো গাড়ি খুঁজতে হবে না। সুশান্ত খেয়াল করেনি যে কখন গন্তব্যে সে চলে এসছে। ভদ্রলোকের কথায় কিছুটা অবাক হয়েছিল সে। রহস্য কি আছে ওই বাড়িতে, আর গোয়েন্দা না হয়েও কি এমন করবে যে সব রহস্যের কিনারা সে করে ফেলবে? সে যাকে তার ভাড়া দিয়ে কথা, সে বলল, আচ্ছা স্যার, কাল আমি আপনার সময় চলে আসব। একটা ট্রাকের আওয়াজে ঘোর কাটল সুশান্তর। পেছনের সিটে বসে থাকা রবীন্দ্র বলল, কি হলো ভাই, দেখে চালাও, ঘুমিয়ে পড়েছো নাকি? না না, কালকের কথাগুলো মনে পড়ছিল, অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরছে। কিছু মনে না করলে কিছু প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি গোয়েন্দা নন, অথচ কাল ওই বাড়িতে রাত কাটালেন। কিছু একটা রহস্য আছে ওই বাড়িতে, সেটা বলেছেন কালকে। কিছু উদ্ধার হলো? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে সুশান্তর দিকে চেয়ে রইল, তারপর বলল, পেয়েছি, কিন্তু শুরু থেকে না বললে কিছুই বুঝতে পারবে না। বলুন না স্যার, এখনও বনগা পৌঁছোতে 4-5 ঘন্টা লাগবে, অনেক সময় হাতে। আর কালকে ঘটনাটা শুনে আমি আমার এক বন্ধুর বাড়ি যাই, তার আবার পুরনো পেপার জমিয়ে রাখার অভ্যাস। আসলে মাথায় পুরো ঘটনাটা জট পাকিয়েছিল। কি হয়েছিল ওই রাতে, আপনারা বলা তারিখে পেপারটা বের করে দেখলাম খুনের ঘটনাটা। পুলিশ বাড়ির বড় মেয়েকেই দায়ী করেছে সমস্ত ঘটনার জন্য। মেয়েটি হয়তো মানসিক ভারসাম্যহীন ছিল, তা না হলে ওই মর্মান্তিক খুন সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আপনি বলুন স্যার, এ খুব ইন্টারেস্টিং বিষয়টা। সুশান্ত ইচ্ছে করেই গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল। রবীন্দ্র পেছনের সিটে আরও আরাম করে বসে বলতে শুরু করলো, দেখো ভাই, যে ঘটনা আমি বলতে যাচ্ছি হয়তো তোমার বিশ্বাস হবে না, যদিও আমারও প্রথমে হয়নি, কিন্তু কিছু অভিজ্ঞতা ব্যক্ত করা যায় না, কিছু পথ অজানা থেকে যায়। সত্যি বলতে সেটাই হয়তো ভালো, কিন্তু কিছু মানুষ আছে, যেমন ধরো আমি, এই রহস্য উন্মোচন করতে ভালোবাসি। বিভিন্ন অলৌকিক ঘটনা আমার ডায়েরিবন্দি। কিছুটা বলতে পারো নেশার ঝোঁকেই বাড়িতে আমার আসা। কিন্তু স্যার, একটি পাগল মেয়ে তাদের বাড়ির সদস্যদের খুন করলো, এতে অলৌকিকতার কি আছে? আছে ভাই, সেটা তুমি আমার গল্প শুনলেই বুঝতে পারবে। গল্প কেন বলছি, এটা তো আমার অভিজ্ঞতা। কাল যখন তুমি আমাকে ওই বাড়িটার সামনে ছেড়ে গেছিলে, তখন তুমি হয়তো খেয়াল করোনি বাড়িটার আশেপাশে 200 মিটারের মধ্যে কোনো দোকান নেই, কোনো বাড়িও নেই। সুশান্তর মনে পড়ে যায়, ভদ্রলোক ঠিক বলছেন, খুব শুনশান ছিল জায়গাটা। সে মাথা নেড়ে সম্মতি জানায়। রবীন্দ্র বলতে শুরু করে, আসল কারণ হলো ওই বাড়ির ত্রিসীমানায় আসতে চায় না কেউ। অভিশপ্ত বাড়ি নামে ওই অঞ্চলে কুখ্যাতি আছে বাড়িটির। কেউ কেউ বলে এখনো রাতে চিৎকার ভেসে আসে বাড়ির ওপরতলা থেকে। যে ঘরে 3টে মৃতদেহ পাওয়া যায়, সেই ঘরে এখনো কেউ আনাগোনা করে। তবে এসব লোককথা। বাড়িতে যখন প্রবেশ করলাম, তখন তার চারপাশের দেওয়াল দেখে অজান্তেই ভয় বাসা বাঁধে মনের ভেতর। দেওয়ালের প্লাস্টার খসে পড়ে আছে সর্বত্র, তার সাথে সব জায়গায় ছত্রাক এমনভাবে নিজেদের জায়গা করেছে, মনে হয় কেউ যেন রক্ত মাখা হাত ওই দেওয়ালের ওপর দিয়ে টেনে নিয়ে গেছে। এই দৃশ্য সর্বত্র। নিচের তলায় ঘর বেশি নেই, 3টে ঘর চোখে পড়ল। তার মধ্যে একটি রান্নার জন্য ব্যবহৃত হতো। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হলো বৈঠকখানা, যার মাঝখান দিয়ে চলে গেছে উপরের তলায় একটি সিঁড়ি। সহজেই বোঝা যায়
অশরীরীর উপস্থিতি এই বাড়িকে তার সৌন্দর্য থেকে বঞ্চিত করেছে। কোনো মানুষের সাথে পরিচয় হয়তো বহুদিন করেনি এই বাড়ি। ঘরের ভেতরের একটি বদ্ধ বাতাস তার জানান দিল আমাকে একটা খুব অচেনা গন্ধ আমার শরীরের প্রত্যেক রন্ধ্রকে সক্রিয় করে তুলল। এই গন্ধ আমি চিনি, আগে অনেকবার এর সাথে পরিচয় হয়েছে। এই বাড়ির হত্যা কোনো সাধারণ হত্যা নয়, কিছু কুৎসিত ইতিহাস লুকিয়ে আছে এর অন্ধকার অলিন্দে। আমি এই বাড়িতে আসার আগে ঠিক করে এসেছিলাম যে ঘরে সেই হত্যালীলা চলেছিল সেই ঘরেই রাত কাটাবো। হয়তো আমার প্রশ্নের উত্তর অপেক্ষা করে আছে আমার জন্য সেখানেই। একটু সাইড করবে ভাই, একটু টান টান হয়ে, পিঠটা খুব ধরে গেছে। আচ্ছা স্যার। এই বলে সুশান্ত গাড়ি থামালো বারাসাত থেকে একটু এগিয়ে যশোর রোডের ধারে। নিচে নেমে একটা সিগারেট ধরালো রবীন্দ্র। সুশান্ত ট্যাক্সির উইন্ডশিল্ডে জল ছিটিয়ে পরিষ্কার করতে লাগলো। সিগারেট চলে নাকি ভাই? না না স্যার, সিগারেটটা চলে না। সিগারেটে একটা লম্বা টান দিয়ে রবীন্দ্রবাবু বলল, জানো ভাই, আমার 2 মেয়ে। এক মেয়ে পড়াশোনায় খুব ভালো, আরেক মেয়ের নেশা খেলাধুলোয়। বাড়িতে শিল্ড রাখার জায়গা পাওয়া যায় না। যখন আমি ওই বাড়িটার মানে মজুমদার বাড়ির কেস স্টাডি করছিলাম, শুধু মনে হচ্ছিল ওই ঘটনা যদি আমার সাথে ঘটত। অথচ তুমি একটা জিনিস শুনলে খুব অবাক হবে। ভদ্রলোকটির সাথে কি মিল খায় আমার সব কিছু। ভদ্রলোকের স্ত্রী মারা যায় যেই বছর, ঠিক সেই বছর আমার স্ত্রী পরলোকে গত হন। তার 2 মেয়ে, আমারও 2 মেয়ে। কেউ যেন জেনে বুঝে আমাকে নিয়ে যায় ওই বাড়িতে। সুশান্ত একভাবে রবীন্দ্রর কথা শুনছিল। অধৈর্যের কোনো রেখা ফোটেনি তার মুখে। তার শুধু মনে হচ্ছিল ভদ্রলোক খুব গভীরভাবে জড়িয়ে পড়েছে এই অভিশপ্ত বাড়ির সাথে। সে বলল, স্যার এবার উঠে পড়ুন গাড়িতে, বেশি দেরি করলে আবার আমার ফিরতে অসুবিধা হবে। আর বাকি গল্পটা শুনতে হবে, কি হলো এরপরে, কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হলেন কিনা আপনি। আচ্ছা চলো, বলছি সব। এই বলে দুজনেই গাড়িতে উঠল। গাড়ি আবার নিজের গতিতে চলতে শুরু করল। কত পর্যন্ত যেন বলেছিলাম? ওই যে আপনি ওই যে বাড়ির বৈঠকখানায় গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, আমি তারপরে উপরে চলে এলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় কয়েকটা আশ্চর্য জিনিস অনুভব করলাম। যেমন সিঁড়ির হাতলগুলো অসম্ভব ঠান্ডা, কিছুক্ষণ হাত রাখলে তা অসাড় হয়ে যায়। বাড়ির ভেতর নিকষ অন্ধকার, ডুবন্ত সূর্যের ক্ষীণ আলো বাড়ির দেওয়ালের কোনো এক গর্ত দিয়ে প্রবেশ করেছে বাড়ির ভিতরে। হাতে আমার টর্চ ছিল, তবুও চারিদিকে সেটা ঘুরিয়ে আশেপাশের বিচিত্র রূপ দেখে হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে আসে। মনে হয় এই দম বন্ধ করা পরিবেশের মধ্যে কেউ আমাকে কিছু বলতে চায়, অপেক্ষায় আছে সে বহুদিন। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় চোখে পড়ল একটি ফ্যামিলি পোর্ট্রেট দেওয়ালে ঝুলছে। সময় ও অযত্নের কৃপায় ছবিটার অবস্থা শোচনীয়। একটু মন দিয়ে দেখার চেষ্টা করলাম। টর্চের আলো ফেললাম প্রত্যেকের মুখের ওপরে। একজন ভদ্রলোক চেয়ারে বসে আছেন, তার পাশে একজন মহিলা, পেছনে 2 জন। প্রথম জনের অপেক্ষায় খানিক কম বয়স্ক মহিলা। পেছনে 2 মহিলার একজনের মুখটা
খানিকটা বিচিত্র রকমের। দেখে মনে হয় ছবির ওপরে কেউ যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত হেনেছে। বেশ কিছুটা ঝুঁকেই পড়েছিলাম ছবিটার ওপরে। হঠাৎ মনে হলো আমার পেছন দিয়ে কিছু একটা দৌড়ে বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল। আমি টর্চের আলো ফেললাম ওই দিকে, কিন্তু আশ্চর্য, কোনো কিছুর উপস্থিতি দেখতে পেলাম না। কিছুক্ষণ টর্চ দিয়ে পর্যবেক্ষণ করে আবার ফিরলাম ছবির দিকে। তাকাতে বিস্ময়ে পিছিয়ে এলাম আমি। সেই ক্ষতচিহ্ন ভরা মেয়েটার ছবি হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর, আর তার চোখ দুটো লাল। নিজেকে একটু সংযত করে এগিয়ে গিয়ে শান্ত করলাম মনকে। চোখের লাল রং তৈরি হয়েছে, সেখানে তৈরি গর্তের ভেতর থেকে দুটো সজীব আরশোলার আনাগোনার জন্য। সত্যি খুব ভয় পেয়েছিলাম। ওপরে যেতেই চোখে পড়ল মোট দুটো ঘর, সিঁড়ির বাঁদিকে ও ডান দিকে। তাদের মাঝে একটি কমন প্যাসেজ, আর সিঁড়ি দিয়ে সোজা যেতেই ধাক্কা খেতে হয় একটি দরজার সাথে। বাকি ঘরগুলো খোলা, সেখানে কোনো তালা ঝোলানো চোখে পড়ল না, কিন্তু মাঝখানের ঘরটার দরজায় ঝোলানো একটি তালা। সেটি আকারে বেশ বড়। সচরাচর এমন তালা চোখে পড়ে না। হাতে ধরে বুঝলাম বেশ ভারী সেটা, মরচে পড়েছে বিভিন্ন জায়গায়। সেটাকে নিচের জায়গায় রেখে আরে 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 দেখে চালাই। স্যার কিছু মনে করবেন না, আপনার গল্পে হারিয়ে গিয়েছিলাম, সামনে বাম্পার খেয়ালই করিনি। ঠিক করে চালাও, না হলে তুমিও তো অতীত হয়ে যাবে, বুঝলে? আমি প্রথমে বাঁদিকের ঘর খুললাম। দেখলাম সেখানে কিছুই তেমন নেই। 10x10 একটা ঘর, কোনায় একটি বুক সেলফ, তাতে হাতে গোনা দুটি বই আছে। একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, আর একটি সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র 1। দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের বই। আরেক কোনায় একটা টেবিল চোখে পড়ল আমার, তার উপরে একটা মোমবাতি রাখা। সেটি ক্ষয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। দুপাশের দেওয়ালে জানালা চোখে পড়ল। আমি গিয়ে খুলে দিলাম। বাইরের স্নিগ্ধ বাতাস ঘরে প্রবেশ করল। কিছু ঠান্ডা বাতাস আমার কান স্পর্শ করে গেল। বহুদিন বন্ধ থাকার জন্য একটি স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হয়েছিল ঘরের ভেতরে। মেঝেতে জমে থাকা ধুলো জানালা দিয়ে প্রবেশ করা হাওয়ার সাথে দুলতে দুলতে ঘরের কোনায় গিয়ে জমা হতে লাগলো। হঠাৎ আমি অনুভব করলাম আমার কানের পাশে কে যেন বলে উঠল, খুব ক্ষীণ কিন্তু খুব স্পষ্ট। আমি জানালার ধার ধরে সরে দাঁড়ালাম। মনে হচ্ছিল খুব বেশি চিন্তা করে ফেলছি আমি, কিন্তু না। আবার সেই এক বাক্য আবার শুনলাম, বন্ধ করো। একবার নয়, পরপর 2 বার। যেন বাইরে থেকে ভেসে আসা হাওয়ার সাথে সেও ভাসতে ভাসতে আমার কানের কাছে এসে উপস্থিত হয়েছে। আমি চিৎকার করে উঠলাম, কিছু বন্ধ হবে না, তুমি যেই হও সামনে এসো। জানালা দিয়ে হাওয়া আসা হঠাৎ বন্ধ হলো। জানালা দিয়ে চোখে পড়েছিল অনেক দূরের বসতির আলো। সেইগুলো সব নিভে গেল কারুর নির্দেশে। ভয়ঙ্কর কিছু আবির্ভাবের জন্য অপেক্ষা করতে লাগলাম। মনে সাহস এনে এগিয়ে গেলাম টেবিলের দিকে। ব্যাগ থেকে দেশলাইয়ের বাক্স বার করে সেটার ওপরে রাখা মোমবাতি জ্বালালাম।
আলোকিত হয়ে উঠল। ঘরের দেওয়ালগুলো স্পষ্ট হয়ে উঠল আমার সামনে। কিছু লেখা আছে সেখানে। লেখাগুলো খুব অস্পষ্ট এবং অসম্পূর্ণ। কোথাও ব্যবহৃত হয়েছে লাল রং, আবার কোথাও কিছু ধারালো জিনিস দিয়ে ঘষে ঘষে লেখার চেষ্টা করা হয়েছে। আমি ব্যাগ থেকে ডায়েরিটা বের করলাম। অস্পষ্ট লেখাগুলোর মধ্যে কিছু কথা নোট করলাম ডায়েরির মধ্যে। যেমন ধরো, রিসারেক্টেড টু ফিজিক্যাল ইমর্টালিটি, স্ট্যান্ডিং আপ এগেন অফ দ্য ডেড, দ্য রাইজিং ফ্রম দ্য ডেড অফ অল মেন, রিসারেকশন অফ দ্য ডেড ইত্যাদি। সব কিছুর একটাই মানে দাঁড়ায়, সেটা হলো মৃতের পুনরুত্থান। যেটুকু তথ্য নথিভুক্ত করা সম্ভব করে নিয়ে ঘর থেকে বের হওয়ার মুহূর্তে চোখে পড়ল দরজার পাশে দেওয়ালের কিছুটা অংশ ওপরে। সেখানে একটি চৌকোনো গর্ত করা, আর তার মধ্যে রাখা একটি খাতা। সেটার ওপরে মাকড়সার জাল ছড়িয়ে আছে। সেগুলো পরিষ্কার করে হাতে নিলাম বইটা খুলতে খুলতে কিছু একটা অশুভ অনুভূতি মনকে নাড়িয়ে দিল। কোনো খারাপ অপ্রীতিকর তথ্য লেখা আছে এই খাতায়। আমার মন জানান দিতে লাগলো এই খাতা যেন আর না খুলি। খাতা থেকে চোখ তুলে সামনের দিকে তাকালাম। হকচকিয়ে উঠলাম নিজের অজান্তেই। একটি আয়না আমার সামনের দেওয়ালে ঝুলছে, সেখানে নিজেকে দেখতে পেলাম। ব্যাপারটা চিন্তা করে হাসি পেল। এই হানাবাড়িতে নিজেকেও ভয় পেয়ে চলেছি আমি। মনের বাধা উপেক্ষা করে আমি খাতার পাতাগুলো উল্টে পাল্টে পড়তে লাগলাম। পুরো খাতাতে মৃত্যুকে প্রাধান্য দিয়েছে খাতার মালিক। বারবার উল্লেখ আছে বলিদানের কথা, সংসারের অমঙ্গলকে মুছে নতুনের পুনর্জন্মের কথা, হত্যার কথা। রিসারেকশন অফ দ্য ডেড। 3 নম্বর পাতায় লেখা আছে, দ্য টম্বস ওয়ার ওপেন্ড and many bodies of the saints who had fallen asleep were raised. রোমান সাম্রাজ্যের একজন সাধারণ মানুষ, কিন্তু যিশুর ভক্তবৃন্দের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি, যার নাম ছিল ম্যাথিউ। এটা ছিল তার বচন। খ্রিস্টানদের বাইবেলে কথিত আছে এই বচন, কিন্তু মজুমদার পরিবারে খ্রিস্টান প্রভাব কিভাবে পড়েছিল সেটা বোধগম্য হচ্ছিল না। হঠাৎ মনে পড়ে যায় মজুমদার পরিবারের মেয়েদের পড়াশুনোর কথা। তাদের স্কুল ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী, সুতরাং তাদের বাইবেল সম্বন্ধে সাময়িক জ্ঞান থাকা সম্ভব। এই খাতা নিশ্চয়ই তাদের মধ্যে একজনের, কিন্তু আসল মালিক কে তার নাম কোথাও লেখা নেই খাতাতে। পরের পাতা উল্টাতে চোখে পড়ল একই ছবি। খুব আশ্চর্য এই ছবি। মৃত্যু আর জীবনের একটি অভূতপূর্ব মেলবন্ধন এই ছবিতে। ছবিতে চারিপাশে ছড়িয়ে আছে হাজার হাজার নরকঙ্কাল। তার মাঝখান থেকে উঠে এসেছে একজন জীবিত মানুষের দেহ, যে ডান হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়েছে, আপ্রাণ চেষ্টা করছে কিছু ছোঁয়ার। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না তাকে। টর্চ কাছে নিয়ে এলাম ছবিটার। খুব ভালো করে দেখতে বুঝতে পারলাম প্রাণীটাকে। আমার রক্ত ঠান্ডা হয়ে এলো। হাত কখন কাঁপতে শুরু করেছে খেয়াল করিনি। মনে হলো আমার কাঁধে কিছু তার ঠান্ডা শীতল নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে ক্রোধ ও হিংসা। মাথা তুলে আয়নার দিকে চেয়ে তাকাতে চোখে পড়ল সেই ভয়ঙ্কর মুখ। ফ্যাকাশে সাদা মুখে রক্তের মতো লাল ঠোঁটের কোণে পৈশাচিক এক হাসি। নিষ্প্রাণ নীল চোখ দিয়ে চেয়ে আছে সে আমার দিকে। তার মুখ এখন আমার কাঁধে রাখা। আমি চিৎকার করে উঠলাম, কে তুমি? সঙ্গে সঙ্গে আমার হাত দিয়ে নিজের কাঁধে হাত রাখলাম। এ কি, কোথায় সে মুখ? আয়নায় চোখ পড়তেই অবাক হলাম। কিছুক্ষণ আগে সেই পৈশাচিক মুখ এখন আর সেখানে নেই।
আমি দেওয়ালে হাত রেখে মাটির দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। মনে হতে লাগলো একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে আমার ওপর দিয়ে। খাতাটা বন্ধ করে সেটা নিয়ে ঘর থেকে বের হলাম। সত্যি কিছু বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমি। সেটা ভাষায় ব্যক্ত করার মতো প্রমাণ বা সাহস কোনোটাই এখন আমার কাছে নেই। শুধু পড়ে আছে কিছু দুঃস্বপ্নের হাতছানি। সুশান্ত এক মনে গাড়ি চালাচ্ছিল। রবীন্দ্র তাকে জিজ্ঞেস করল, কি ভাই, ভয় করছে নাকি? সুশান্ত কিছুক্ষণ চুপ করে থেকে মাথা ঘুরিয়ে উত্তর দিল, একদম করছে না তা নয়, সত্যি বলতে কিছুটা অবিশ্বাস হয়, কিন্তু আপনি যখন দেখেছেন তখন হয়তো সব ঘটনাই সত্যি। আচ্ছা বাদ দিন না, এরপরে কি হলো? আপনি কি বাড়ি থেকে বেরিয়ে গেলেন? রবীন্দ্র একটু ভুরু কুঁচকে তাকালো সুশান্তর দিকে। আচ্ছা, আর কতক্ষণ বাকি বনগাঁ পৌঁছাতে? সুশান্ত গাড়ির গতি সামান্য বাড়িয়ে বলল, আর 2 ঘন্টা স্যার। রবীন্দ্র আবার বলতে শুরু করল সেই রাতের অন্তিম পরিণতির স্মৃতিকথা। অসম্ভব ভয়ে তখন আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। ধমনীতে রক্তের গতি আমি অনুভব করতে পারছিলাম। চারিদিকের অন্ধকার যেন আমাকে জড়িয়ে ধরেছে অজান্তেই। নিঃশ্বাসের আওয়াজ শুনতে পারছিলাম চারিদিকের নীরবতা ভেদ করে। এক হাতে টর্চ আর আরেক হাতে সেই খাতাটি নিয়ে ঘর থেকে বের হয়ে আমি প্রবেশ করলাম দ্বিতীয় ঘরে। দরজায় ঠেলা দিতেই একটা দানবীয় আওয়াজ করে খুলে গেল সেই দরজা। ভেতরে প্রবেশ করে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। হাত থেকে টর্চটা পড়ে 1 হাত দূরে চলে গেল। আমি চেষ্টা করলাম সেটা ধরার, কারণ ওটাই ছিল এই অভিশপ্ত রাতে আমার একমাত্র অবলম্বন। টর্চটি 2-3 বার জ্বলে বন্ধ হলো। আবার সেই অভিশপ্ত অন্ধকার ঘিরে ফেললো আমাকে। একটা অশনি সংকেতের ডঙ্কা বেজে উঠল আমার মনে। অন্ধকারে চোখ খুলে রাখা আর বন্ধ রাখা দুটি এক, বরং চোখ বন্ধ করে বাকি ইন্দ্রিয় সজাগ রাখলে বিপদকে কিছু সময় এড়িয়ে রাখতে পারবো। এই ভেবে আমি চোখ বন্ধ করলাম। আমার কান তখন সজাগ। শুনতে পেলাম বাইরে কোনো এক নাম না জানা পাখির কর্কশ হাড় হিম করা আওয়াজ। তারপরে কিছুক্ষণ চুপ। হঠাৎ কানে এলো বাইরের প্যাসেজে কিচকিচ আওয়াজ। বুঝলাম হানাবাড়িতে ইঁদুরের আবির্ভাব স্বাভাবিক। আমি ঘরের মেঝেতে তখন উঠে দাঁড়ালাম। বাইরে বেরিয়ে আগের ঘরটার দিকে যাওয়ার চেষ্টা করলাম। মনের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে সেদিকে যেতে হলো আমাকে। মনে আছে ওই ঘরে একটি মোমবাতি ছিল, কিন্তু দেশলাই, উফ, এইভাবে পরাজয় মেনে নেওয়া আমার ধাতে ছিল না। দীর্ঘ 10 বছর অনুসন্ধান করে এত অভিজ্ঞতা সঞ্চয়, কোনো কিছুই আজ কাজে লাগাতে পারছি না। কেন? ভিতর থেকে ভেঙে পড়েছি। হাঁটুর ওপর ভর দিয়েই ইষ্ট দেবতাকে স্মরণ করছি। এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই আকস্মিক অভিজ্ঞতার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি যেটা সন্দেহ করেছিলাম অক্ষরে অক্ষরে মিলে যেতে কিছুটা খুশি হয়েছিলাম আমি। চোখে পড়ে সেই অভিশপ্ত ঘর থেকে বেরিয়ে আসছে একটি মেয়ে। তার হাতে সেই মোমবাতি। আলোতে শুধু তার দেহ দৃশ্যমান, তার মুখ অন্ধকারে ঢাকা। সে হয়তো আমাকে দেখতে পায়নি। আমি খানিক পিছিয়ে গিয়ে পাশের একটি থামের আড়ালে দাঁড়ালাম। মেয়েটি আমার সামনে ঘরে প্রবেশ করল। আমি এগিয়ে গিয়ে দেখতে লাগলাম সেই অমানবিক, পাশবিক এক অলৌকিক ঘটনা। কিছুক্ষণ আগের সেই ঘরে এখন আর অন্ধকার নেই। মোমবাতির আলোয় ভরে উঠেছে সেই ঘর। শুধু মোমবাতি নয়, একটা অজানা লাল আলোর আবির্ভাব
ঘরের কোণায়। অন্ধকারে আগে খেয়াল করিনি যে ঘরের মাঝখানে একটা সুসজ্জিত পালঙ্ক। মেয়েটি তার সামনে নিথরভাবে দাঁড়িয়ে আছে। পরনে একটি সাদা পোশাকে পুরো শরীর ঢেকে রেখেছে। প্রশান্ত নির্জীব সেই শরীর যে কোনো অঘটন ঘটাতে চায়। রক্ত মাংসের শরীরকে বাধা দেওয়া সম্ভব, কিন্তু আমার সামনে উপস্থিত সেই মূর্তি, সে কি জীবিত নাকি মৃত? তার সাথে লড়াইয়ের কোনো পন্থা আছে কিনা তা আমার জানা নেই। তাই একজন প্রতিবন্ধীর মতো এই দৃশ্য দেখা ছাড়া আমার কিচ্ছু করার নেই। কতক্ষণ অপেক্ষা করেছিলাম মনে নেই। আমিও যেন সেই মেয়েটির সাথে নিথর প্রাণীতে পরিণত হয়েছিলাম। কানে আসছে হাতঘড়ির আওয়াজ, টিক টিক। বাড়ির ভেতরে বয়ে যাওয়া একটি অলৌকিক বাতাস বারবার যেন আমাকে দেখে সে হাসছে আর ফিস ফিস করে সতর্ক করছে। হঠাৎ সেই মুহূর্তে কানে এলো আমার পিছনে কারোর পায়ের আওয়াজ। এটা ঠিক হাঁটার আওয়াজ নয়, দেওয়ালে হাতের চাপড়ে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। কিন্তু আমার পিছনে তো রেলিং, পিছনে থাম চলে গেছে নিচের তলায়। পিছন ফিরে তাকাতে আমার চোখ তাকিয়ে রইল পিছনে থামের এক অংশে। আমার হাত থেকে খাতাটা পড়ে গেল মাটিতে। বুকের যন্ত্রণা অনুভব করে লুটিয়ে পড়লাম মাটিতে। সেই দৃশ্য বোঝার মতো জ্ঞান আমার হারিয়ে গিয়েছিল। জায়গাটা ভরে উঠেছে সেই চেনা লাল রঙে, আর সেই লাল রঙে দেখলাম সেই পিশাচিনী তার হাত আর পায়ে ভর্তি উঠে আসছে থাম ধরে উপরের দিকে। দৃষ্টি আমার দিকে, আর তার মধ্যে আছে সেই পুরনো ক্রোধ আর হিংসা। অসহ্য যন্ত্রণায় আমি চোখ বন্ধ করলাম। চোখের পাতার সামান্য ফাঁক দিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর মূর্তি এক লাফে আমার শরীরের ওপর এসে দাঁড়ালো। সুশান্ত গাড়ি দাঁড় করালো, তারপর কাঁপা কাঁপা গলায় এসে বলল, তাহলে আপনি? তুমি কি পাগল হয়েছ? গল্প কি শেষ হয়েছে? দাঁড়াও, শেষটা শোনো। আর হ্যাঁ, আমি তোমার ঘাড় মটকাবো না, তাহলে অনেক আগেই সেটা করে ফেলতাম। একি এটা কি করছো? সুশান্ত অত্যাধিক মাত্রায় ভয় পেয়েছে, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। কিন্তু তাই বলে সে তার গলার মহাদেব শিবের একটি লকেট নিয়ে রবীন্দ্রর সামনে ধরবে, সেটা রবীন্দ্র আশা করেনি। লকেটটা রবীন্দ্র নিজের হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করে সুশান্তকে ফেরত দিল। ভয় পেও না, গাড়ি চালাও। সুশান্ত লকেটটা গলায় পড়ে আবার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখল আর বলল, এরপরে কি হলো স্যার? রবীন্দ্রর ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। এরপরে আর কি, আমি বেঁচে গেলাম। কি হলো? গল্পে কোথাও একটা গরমিল লাগছে, তাই না? পুরো ঘটনার শেষ এভাবে হয়নি। চোখ না খুললেই হয়তো ভালো হতো। হয়তো সেই ভয়ঙ্কর অভিশাপ তাড়া করতো না আমাকে। যখন চোখ খুলি
তখন মনে হয় আমার শরীরের সমস্ত ক্লান্তি, ভয় চেতা মনোভাব কোথায় যেন অদৃশ্য হয়েছে। অবর্ণনীয় সেই আরাম যেন আমাকে চোখ খুলতে দিচ্ছে না। কোথায় যেন শুয়ে আছি আমি, ভুলে গেছিলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি। মনে পড়তে শিউরে উঠলাম আমি। মাথা তুলে তাকালাম আমার চারিদিকে, বুঝলাম ঘরের মাঝখানে একটি পালঙ্কে শুয়ে আছি আমি। আমার হাত পা শক্ত করে বাঁধা পালঙ্কের চার পায়ের সাথে। আমার গলার আওয়াজ অজান্তেই বন্ধ হয়েছে। খুব ভয় পেলে যেমন গলা থেকে আওয়াজ বের হয় না, ঠিক তেমন। তবুও এত তাড়াতাড়ি আমি সব শেষ হতে দেব না। অনেক চেষ্টায় চিৎকার বেরিয়ে এলো আমার গলা থেকে, বাঁচাও, কে আছো, বাঁচাও। সত্যি কোনো প্রত্যুত্তর পাইনি আমি। তবু থেমে যাইনি আমি। শুধু শুনতে পেয়েছিলাম বাইরে থেকে ভেসে আসা দূরের কিছু আওয়াজ। তখন মনে হয়েছিল আমি যেন মনুষ্য জগৎ থেকে চলে এসেছি কোনো পৈশাচিক জগতে। সেখান থেকে ভেসে আসা শব্দের অনুভূতিতে আমার কান সাড়া দিচ্ছে, কিন্তু আমার আওয়াজ সে আর অন্ধকার ভেদ করে সেই দুনিয়ায় পৌঁছবে না। ইষ্টনাম জপ আমি করব না। একটি অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষায় আমি সময় গুনতে লাগলাম। হঠাৎ চোখে পড়ে ঘরের কোণে লাল আলো ভেদ করে এগিয়ে আসছে একটি দোদুল্যমান শরীর। হ্যাঁ হ্যাঁ, সে এগিয়ে আসছে আমার দিকেই। সেটি একটি নারীর ছায়ামূর্তি, কিন্তু তার অন্ধকার অবয়ব আমার সয়ে গেছে। আমি আর ভয় পাইনি, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে জীবিত থাকতো না। বিগত কিছু সময়ের কার্যকলাপ আমার আগ্রহ বাড়িয়ে তুলেছে। জানার ইচ্ছা বেড়েছে কি এমন কালো জাদুর বশবর্তী সেই মেয়ে, যেখানে বলি দিতে হয়েছিল 3টি জলজ্যান্ত প্রাণ। হয়তো সে তার নেশার ঊর্ধ্বে পৌঁছে গেছে। সেই নেশার টানে আজ সে আমার প্রাণ নেবে। হঠাৎ একটি গোঙানির আওয়াজে মেয়েটির দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সে লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। তার পিঠে গাঁথা একটি ধারালো ছুরি। চোখে পড়ল মেয়েটি সামান্য মাথা তুলেছে। সেই ফাঁক দিয়ে তার একটি চোখ দেখতে পেলাম। সত্যি খুব করুণা মাখানো সেই চোখ। সেখান থেকে বেরিয়ে আসছে জল। কিছু যেন বলতে চায় সে। হয়তো সে আমাকে চেনে, হয়তো সে বাঁচতে চায় সেই হত্যাকারীর হাত থেকে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। একটা অস্ফুট আওয়াজ ভেসে এলো তার গলা থেকে। ঠিক বোঝা যায় না, কিন্তু মন দিয়ে শুনতে বুঝলাম সে বলছে, আবার দেখা হবে। এরপরেই তার শরীর থেকে বাকি প্রাণটুকুও বেরিয়ে যায়। হাজার প্রশ্নের ঝড় উঠেছে আমার মাথায়। পায়ের কাছে মেয়েটি কি ভুলে গেল? চোখ বন্ধ করলাম আমি। অতীতের অভিজ্ঞতা মনের মধ্যে দ্বন্দ্বের জন্ম দিতে শুরু করেছে। এই মর্মান্তিক খেলার পরিণাম আমি আন্দাজ করে নিয়েছি ইতিমধ্যেই। মনে পড়ে এই অভিশপ্ত বাড়িতে আসার আগে কিছু পড়াশুনো করেছিলাম আমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার হস্তগত হয়েছিল। এই ভয়ার্ত অভিজ্ঞতার মাঝে হঠাৎ বিদ্যুৎ বেগে উত্তর পাই সেই জটিল অঙ্কের। একটা ভয় ও আনন্দের মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ পায় আমার মধ্যে। রিসারেকশন অফ ডেথ। এলিসিয়া হয়তো জানত সেই পন্থা। কিছু অলৌকিক পদ্ধতিতে সে আয়ত্ত করেছিল সেই প্রক্রিয়া, কিন্তু সে কখনো তা প্রয়োগ করেনি, কারণ সে জানত তার ভয়ঙ্কর পরিণাম। সেই লাল মলাটের খাতায় হয়তো সে লিখে রেখে গেছে তার প্রক্রিয়ার কথা। খাতার ভেতরের সেই ছবিতে প্রকাশ পায় তার পৈশাচিক রূপ। এই নিষ্ঠুর প্রক্রিয়া যা ইলিয়াসকেও তার জীবনের শেষ মুহূর্তে ভাবতে বাধ্য করেছিল
সে ঠিক কাজ করেনি। তার অজান্তেই সে জাগিয়ে তুলেছে এক মহাজাতিক শক্তিকে, যা চায় একটি জলজ্যান্ত প্রাণ। এর মধ্যে ঘরে কখন 3 নম্বর ব্যক্তির আগমন হয়েছে তা আমি বুঝিনি, কিন্তু তার অবস্থান মাটিতে নয়, সে এখন আমার ওপরে। ঘরের কড়ি খাট থেকে ঝুলছে তার দেহ। না, আমি তখনও ভয় পাইনি, কিন্তু একটা স্মৃতি মাথায় খেলতে শিউরে উঠলাম আমি। ঘরে পাওয়া খাতায় আঁকা ছবি, হাজার হাজার কঙ্কাল ছড়িয়ে আছে মাটির ওপরে, তাদের মাঝে দাঁড়িয়ে আছে একজন জীবন্ত মানুষ, যার হাত স্পর্শ করেছে আকাশের এক শয়তানরূপী প্রাণীকে। রিসারেকশন অফ ডেথ, মৃত্যুর পুনরুত্থান, নাকি মৃত্যু থেকে পুনরুত্থান? হঠাৎ মনে হলো নিথর ঝুলন্ত শরীরে একটা মৃদু কম্পন। তার শরীর ধীরে ধীরে ঘুরছে আমার দিকে। আমার মনে হলো ঘরের ভেতর আরো অনেক ছায়ামূর্তির আবির্ভাব হয়েছে, তারা যেন ঘিরে আছে আমার শরীর। তাদের মধ্যে কেউ হয়তো পালঙ্কের ধার দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। হঠাৎ অস্ফুট একটা আওয়াজ কানে এলো আমার, যেন মন্ত্র উচ্চারণ করা হচ্ছে অনবরত। অজানা সেই ভাষা, কিছুই বুঝতে পারি না, কিন্তু অনুভব করতে পারি সেই সুর অতি ভয়ঙ্কর। পৃথিবীর কোনো এক অন্ধকার গহ্বর থেকে যেন তার উৎপত্তি। সেখানে প্রাণ নেই, কিন্তু রয়েছে প্রাণ নেওয়ার লালসা। এখন ঝুলন্ত শরীরের খোলা চোখের দৃষ্টি আমার দিকে। চেষ্টা করেও ব্যর্থ হলাম সেই নজরের মায়াজাল থেকে নিজেকে মুক্ত করতে। সারা শরীরের ওপর থেকে আমি নিয়ন্ত্রণ হারালাম। কোনো এক অজানা অন্ধকারে হারিয়ে গেলাম আমি। জ্ঞান হারিয়েছিলাম আমি। সুশান্ত চুপ করে রইল কিছুক্ষণ। কোনো প্রশ্ন বা কৌতূহল কিছুই প্রকাশ করল না সে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। দুপুরের চড়া রোদ পড়েছে পেছনের সিটের ওপর। রবীন্দ্র বলল, গল্পের ইতি এখানেই ভাই। যাবতীয় অভিজ্ঞতা লিখে রেখেছি আমার ডায়েরিতে। সকালে লিখে রাখি সারা রাতের অভিজ্ঞতা। কিছু জানতে চাইবে না ভাই? কিসের এত বিভীষিকা ছড়িয়ে আছে ওই বাড়িতে, যার জন্য কোনো জীবিত প্রাণী ঘেঁষতে চায় না ওই বাড়ির দিকে? সুশান্ত চুপ করে রইল। তার নজর এখন সামনের লুকিং গ্লাসের দিকে। বেশ কিছুক্ষণ ধরে সে নজর রেখেছিল জিনিসটার উপরে। পেছনের সিটে কোনো লোক বসে নেই। ভদ্রলোক বেশ কয়েকবার পেছনের জায়গা পরিবর্তন করেছে, কিন্তু তার প্রতিচ্ছবি সে দেখতে পায়নি। নিশ্চিত করতে সে কাঁচ আরও একটু নিচু করে। হ্যাঁ, সে প্রমাণ পেয়েছে, পেছনে কেউ নেই। সে বলল, স্যার, বনগা আসতে আর 15 মিনিট। কোথায় যাবেন ঠিকানাটা বলুন। তার গলার স্পষ্ট কম্পন অনুভব করা যায়। কোনো উত্তর আসে না। সে বুঝতে পারে একটি ক্রোধ মেশানো নিঃশ্বাস পড়ছে তার পেছনে। সামান্য মাথা ঘোরাতেই তার চোখে পড়ে সেই পৈশাচিক নারী মূর্তি। একটি আর্তনাদে সুশান্ত হাত ছেড়ে দেয় গাড়ির স্টিয়ারিং থেকে। গাড়ি রাস্তা ছেড়ে প্রবেশ করে একটি ক্ষেতে, ধাক্কা খায় সামনে একটা মোটা গাছের সাথে।
জ্ঞান ফিরে সুশান্ত নিজেকে খুঁজে পায় কোনো একটা হাসপাতালে। তার মাথায় স্টিচ পড়েছে 5টি, ডান হাতে ড্রেসিং করা, বাঁ পায়ের বুড়ো আঙুলে কাপড় জড়ানো। একজন ডাক্তার এগিয়ে এসে পরীক্ষা করে তাকে, তার পরিচয়, তার বাড়ির ঠিকানা সব কিছু জানতে চায়, এই অঞ্চলে কেউ পরিচিত আছে কিনা বা আরও এরকম কিছু তথ্য। সব উত্তর দিয়ে তার বাড়ির লোককে ফোন করতে অনুরোধ জানায় সুশান্ত। ডাক্তার সেই নাম্বার নিয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, কি হয়েছিল বলো তো একটু এবার তোমার সাথে? কেউ কি ছিল তোমার গাড়িতে? সুশান্ত উত্তর দেয় না। ডাক্তার চলে যেতে নিজে থেকেই একবার ওঠার চেষ্টা করে। অসম্ভব যন্ত্রণা তার বাঁ পায়ের বুড়ো আঙুলে, হয়তো নখ উঠে গেছে। তখন ডাক্তার ফিরে আসে তার দিকে, তার হাতে একটি লাল মলাটের খাতা। সেটি সুশান্তকে ফিরিয়ে দিয়ে বলল, গাড়ির পেছনের সিটেই খাতাটা পাওয়া গিয়েছিল। স্থানীয় লোক যারা তোমাকে এখানে নিয়ে এসেছিল তারা এই খাতাটা হাসপাতালে দিয়ে যায়। এই নাও। সুশান্ত হাত বাড়িয়ে খাতাটা নিল ডাক্তারের কাছ থেকে। লাল মলাটের ওপর লেখা আছে লেখকের নাম, রবীন্দ্র চৌধুরী। এই খাতাটা সুশান্তর পড়তে ইচ্ছে করছিল না। সে খাতাটা রেখে দিল টেবিলের ওপরে। এই ঘটনার পরে কেটে গেছে 2 মাস। সুশান্ত খাতাটা পুরোটাই পড়ে নিয়েছে। সে জেনেছে সেই ট্যাক্সি আরোহীর আসল পরিচয়। সে সেই হানাবাড়িরই মালিক। সে সন্দেহ করেছিল তার 20 বছর বয়সী বড় মেয়ে সায়ন্তিকার জীবন কৌশল দেখে। যে হিংসা করত তার থেকে 3 বছরের ছোট বোন সর্বাণীকে, যার জীবনকালে মৃত্যু হয় তার মা এলিসিয়ার, যে ছিল একজন খ্রিস্টান। অনেক সাংসারিক কলহের পরে এলিসিয়াকে বিয়ে করে রবীন্দ্র। বাড়ি বানায় নতুনভাবে নিজেদের স্বপ্ন দিয়ে। হিন্দু রীতি মানলেও এলিসিয়ার জীবনধারায় প্রভাব ফেলে তার বাইবেলের বচন। সব মৃত্যুর ঊর্ধ্বে নতুন এবং সুন্দরের জন্ম সম্ভব তা সে মানত, কিন্তু সেটা সম্ভব একটি বিশেষ উপায়, আর তাতে লাগে বলিদান। তবে সে যেটা জানত না সেটা হলো বিভিন্ন দেশের ধর্মযাজক এই পদ্ধতিকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তা বাস্তব রূপে একটা দণ্ডনীয় অপরাধ। এলিসিয়া জীবদ্দশায় এই অপরাধ করেনি। সে লিখে গিয়েছিল একটি বিশেষ জায়গায়, যা চোখ খুললেই চোখের সামনে ভেসে উঠবে, নিজের ঘরের দেয়ালে। এর থেকে ভালো জায়গা হয়তো কিছুই হতে পারে না। রবীন্দ্র বাধা দিয়েছিল, কিন্তু সে বলেছিল, আরে এই ঘর তো বন্ধই থাকে, আর আমি তো এমন কোনো রীতি করছি না, শুধু আমার জানা কিছু তথ্য রেখে যাচ্ছি। আর আমাদের জীবদ্দশায় এই ঘরে যেন কেউ প্রবেশ না করে। দিনের ও রাতের বিশেষ কিছু সময় সে এই কাজ করে থাকত। মা হারা সায়ন্তিকা একা হয়ে যায় এই জগতে। কারোর সাথে ঠিকমতো কথা বলা তো দূরের কথা, নিজের ঘরে সে নিজেকে বন্দি করে রাখত। সে দোষী ভাবত তার ছোট বোনকে তার মায়ের মৃত্যুর জন্য। রবীন্দ্র ঠিক করে সে এই বাড়ি বিক্রি করে অন্যত্র কোথাও একটা ফ্ল্যাট কিনবে। বাদ সাধে তার বড় মেয়ে, তার মায়ের স্মৃতি জড়িয়ে এই বাড়িতে। আর এর মধ্যে সে মায়ের মতন খ্রিস্টান ধর্ম, বাইবেল এইসব নিয়ে বিশদে পড়াশোনা শুরু করে ফেলেছে। রবীন্দ্র ভাবে সে ঘর বন্ধ করে এই মহাকাব্য পড়ে থাকে, যা খুবই ভালো বিষয়। কিন্তু এক রাতে উপরের তলায় একটা অদ্ভুত আওয়াজ পায় রবীন্দ্র। নিচের একটি ঘরে সে থাকত, আর উপরের ঘরে তার 2 মেয়ে, এবং আরেকটি ঘর সবসময় তালা বন্ধ থাকতো তার স্ত্রীর মৃত্যুর পর থেকে। উপরে আসতে বিস্ফারিত হয়ে যায় তার চোখ। রবীন্দ্র ও এলিসিয়ার পুরনো ঘরের দরজা খোলা, কিছু ভারী জিনিস দিয়ে তালাটা ভাঙা হয়েছে। ভেতরে ঢুকতেই নজরে আসে তার বড় মেয়ের অচৈতন্য দেহ মেঝেতে পড়ে আছে। তাকে তুলে সে পাশের ঘরের দিকে নিয়ে আসে। ভয়ে ছোট বোন দরজা ধরে তাকিয়ে থাকে তার বাবার দিকে। বাবাকে দেখে সে ছুটে যায় তার কাছে,
তার হাত ধরে রবীন্দ্র প্রবেশ করে তাদের ঘরে, সায়ন্তিকাকে শুইয়ে দেয় বিছানায়। আর কোনো ঘটনা ঘটেনি সেই রাতে। পরের দিন রবীন্দ্র চেষ্টা করে সেই লেখাগুলোকে তুলে ফেলার, কিন্তু সেই নির্দিষ্ট মুহূর্তে সায়ন্তিকা হয়ে ওঠে হিংস্র, যেন সে তার নিজের মেয়ে নয়, মেয়ে রূপে অন্য কোনো এক শয়তান। এরপর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী হয় রবীন্দ্রর পরিবার। শেষমেশ 21শে মে নেমে আসে এই পরিবারের উপরে চিরকালের অন্ধকার। মৃত্যুর আগে সব অভিজ্ঞতা রবীন্দ্র লিখে রেখে যায় এই খাতায়। খাতাটা রেখে ভালো করে সুশান্ত আরেকবার চোখ বোলায় 23শে মের খবরের কাগজের ওপরে। সেখানে দুটি মেয়ের সাথে যে লোকটির ছবি দেওয়া আছে তাকে সে চেনে। তাকে সে নিজের গাড়িতে বনগা ছাড়তে গিয়েছিল, যেখানে লোকটার পৈতৃক বাড়ি আজও আছে। ছবির নিচে লোকটার নাম লেখা, রবীন্দ্র চৌধুরী। এখন আর সুশান্ত ট্যাক্সি চালায় না। সে একটি নতুন গাড়ি কিনেছে লোন করে। উবেরের হয়ে নিজের গাড়ি চালায় সুশান্ত। উপার্জনও মন্দ হয় না। গাড়ির বুকিংও হয় খুব নিয়ম মেনে। মোবাইল থেকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং করতে হয় তাকে। হঠাৎ করে ফোন বেজে ওঠে সুশান্তর। একটি মেয়ের গলা। দাদা, উবের বুক করেছি, আপনি কোথায়? আগে ম্যাডাম, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। দরজার কাছে টোকা পড়ার আওয়াজ পায় সুশান্ত। একজন মহিলা দরজা খোলার ইশারা করছে। দরজা খুলতেই সে গাড়িতে প্রবেশ করল। কি নামে বুকিং আছে ম্যাডাম? সায়ন্তিকা, যাব 1/19 জহুরা বাজার লেন, কসবা। শুনছিলে সৌরভ মজুমদারের লেখা মৃত্যুর পুনরুত্থান। আজকের গল্প পাঠে প্রমিতদা, সৌমেনদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন এবং ক্যারেক্টার স্কেচে শঙ্খদা। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।